আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং ওয়াচ লিস্ট জানিয়ে দেবো। আমি আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, অবশ্যই ফান্ডামেন্টাল স্টক। আশা করি পুরোটার সময় আমার সাথে থাকবেন। যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমার ফেসবুক পেজে আছেন, আপনারা আমার ফেসবুক পেজে কমেন্টে গিয়ে আপনারা যারা ভিডিওটা শুনবেন প্লিজ আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার কারণ হচ্ছে আমার যে কেউ আমার রিপোর্ট করতেছে আমার কী বলে পেজে। হ্যাঁ, সুতরাং এটার এগেনস্টে আপনাদেরকে একটু কমেন্ট করতে হবে, তা না হলে পেজটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফেসবুক পেজটা। সুতরাং ফেসবুক পেজে যারা আছেন তারা একটু কষ্ট করে হলেও কমেন্ট করবেন, তাতে ফেসবুকের কাছে এ ব্যাপারে পজিটিভ একটা কিছু যাবে। কেউ একজন মানে অনেকেই তো থাকে, এটা স্বাভাবিক, আপনারা বুঝতে পারতেছেন। তো সুতরাং আপনারা কমেন্ট করবেন। আজকের মার্কেট নিয়ে যদি বলি, 21 পয়েন্টের মতো মাইনাস, 530 কোটি টাকার লেনদেন। টপে নতুন করে দেখেন, আমি একটা বিষয় বলে রাখি, টপে আজকে ফার্স্ট ফাইন্যান্স বা এগুলো বাদ দিলাম, আমি ট্রাস্ট ইসলামী লাইফ, নর্দার্ন ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট স্পিনিং এগুলোই আসছে, তাই না? কিন্তু আমরা দেখি যে কয়েকদিন আগে মানে আপনাদেরকে কীভাবে ধোঁকা দিচ্ছে মার্কেট, স্মার্ট মানি আরও ধোঁকা কীভাবে দিচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। তো এখানে সেটা হচ্ছে রহিমা ফুড, ইনটেক, আইএসএন, এই টাইপের স্টকগুলো বা মিডল্যান্ড ব্যাংক বলেন, এদিকে এসপি সিরামিক, এসালম, এগুলো কিন্তু খুব ফ্লে করছিল। ফ্লে করার পরে রাস্তা থামে গেছে, থামে গিয়ে এখন নতুন আর একটা সেক্টর তারা কিছু স্টক নিয়ে আসছে। সেক্টর বলতে কিছু স্টক নিয়ে আসছে। এখন তো সেক্টর ওয়াইজ বাড়ে না, বাড়ে স্টক ওয়াইজ, এবং কখন যে কোন স্টক ভালো করবে এটা বোঝার আসলে কোনো উপায় নাই। এটাই হচ্ছে আপনাদের সাথে ভয়ঙ্কর একটা প্রতারণা। তবে এটা ঠিক, আপনারা নিশ্চিত থাকেন। আপনারা হয়তো ভাবতেছেন যে আপনাদের পোর্টফোলিওটায় শুধু মাইনাস আছে বা প্রবলেমে আছে। যারা মার্কেট মেকার তাদের পরিস্থিতিও খুব বেশি সুখকর নয়, তাদের পরিস্থিতিও খারাপ। তারাও কিন্তু গত 2 বছর 2.5 বছর মার্কেট থেকে কিছু পায় নাই। এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, সম্পূর্ণ ঘটনাটা ছিল রাজনৈতিক, যেমন শিবলি কমিশন পালিয়ে যাওয়া, শেখ হাসিনা চলে যাওয়া, তারপর আবার ওই সময় যারা মার্কেট মেকার ছিল তাদের কেউ কেউ পালিয়ে যাওয়া, গ্রেপ্তার হওয়া, বিশেষ করে সালমান এফ রহমানের ওই সিন্ডিকেটটা, সাকিব আল হাসান চলে যাওয়া, আবুল খায়ের হিরোর মামলা হওয়া এবং তার সমস্ত শেয়ার জব্দ হওয়া, জরিমানা করা। তারাই তো মূলত মার্কেট মেকার ছিল। তো তারা কি করছে, তারা কম দামে শেয়ারগুলোকে অন্যদের কাছে, মানে বর্তমান ধারণার যারা আছে, মানে বর্তমানে মানে তারা চলে যাওয়া মানে তার বিপরীতে কারা ক্ষমতায় আসতে পারে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো আজকের মার্কেটে সব কিছু মিলিয়ে আমি বলবো যে মোটামুটি, যদিও ইন্ডেক্স নেগেটিভ, তারপর আমি বলবো যে মোটামুটি। এখন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে যদি আমি প্রথমে টেকনিক্যাল ভিউ থেকে বলি, হিস্টোগ্রামের বারটা মোটামুটি পজিটিভ। আর ম্যাকডিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ম্যাকডিটা যদি প্রথমে বলি, ম্যাকডি সেল সিগন্যাল দিতে গিয়ে আবার বাই সিগন্যাল দিচ্ছে। আর হিস্টোগ্রামের বার ইন্ডেক্সটা নেগেটিভ, কিন্তু হিস্টোগ্রামের বারটা পজিটিভ। হ্যাঁ, হিস্টোগ্রামের বারটা পজিটিভ, তার মানে আজকে যে শেয়ারগুলোকে পতন করানো হয়েছে এটা ফেক পতন ছিল। সুতরাং আমরা আশা করি আগামীকালকে মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি আগামীকাল মার্কেট পজিটিভ যাওয়ার। আর সাইড আপনারা দেখতে পাচ্ছেন 48। এখানে একটা জিনিস নেগেটিভ, সেটা হচ্ছে আজকের ভলিউমটা বেশি করে ফেলছে। ভলিউমটা যদি কম হতো আসলে ভালো হতো। এখানে একটা বিষয় পজিটিভ আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল দিক বিবেচনা করলে এটা হচ্ছে হিস্টোগ্রামের বারটাই পজিটিভ, কিন্তু ভলিউমটা ভালো না, ক্যান্ডেলটাও এখানে আছে, এখানে ভালো না। হ্যাঁ, আপনারা এরকম ক্যান্ডেল থেকে পড়ার দেখবেন, এরকম ক্যান্ডেল থেকে অনেকবার পড়ছে। হ্যাঁ, অনেকবার এরকম ক্যান্ডেল থেকে কিন্তু পড়ে গেছে। তো যেহেতু হিস্টোগ্রামের বারটা পজিটিভ, কারণ মানে খুব দ্রুত সিদ্ধান্তের জন্য হিস্টোগ্রামের বারটাই দেখা হয়। তো সেই হিসাবে টেকনিক্যাল দিক বিবেচনা করে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আমি আসি রাজনৈতিক কারণেও আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে। সেটা হচ্ছে যে তফসিল আগামীকাল সন্ধ্যায় ঘোষণা হবে, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে তফসিল যে ঘোষণা হবে এটার একটা পরিস্থিতি এমন পর্যায়ে আছে দেশের রাজনীতি, তফসিল কি ঘোষণা হবে কি হবে না এ নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে, কি পরিস্থিতি। তো তফসিল ঘোষণা হবে আগামীকাল। কেন হবে? কারণ 2 উপদেষ্টা অলরেডি, মানে ছাত্র যে উপদেষ্টা ছিলেন ওনারা পদত্যাগ করছেন।
ওনাদের আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর হচ্ছে মাহফুজ আলম সম্ভবত ওনার নাম। তো ওনারা যেহেতু পদত্যাগ করছেন, আজকে প্রধান উপদেষ্টার সাথে ওনাদের ছবি আছে, ওনারা পদত্যাগপত্র জমা দিয়েছে। কালকে যখন তফসিল ঘোষণা হবে সাথে সাথে ওনাদের এটা এই পদগুলো খালি হয়ে যাবে, নতুন কেউ এখানে আসবে। তার মানে তফসিল ঘোষণা হচ্ছে, আর ভোটও আশা করি আমরা পাবো। আর এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিছুদিন মার্কেট হয়তো পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এটা রাজনৈতিক ভিউ থেকে। আর টেকনিক্যাল ভিউ থেকে আসলে মার্কেট প্রতি মুহূর্তে আপনাদের সাথে প্রতারণা করতেছে, কারণ টেকনিক্যাল দিক দেখাচ্ছে পজিটিভ। যেমন গতকালকে প্রত্যেকটা বিষয় পজিটিভ ছিল, ইন্ডেক্স বলেন, হিস্টোগ্রামের বার বলেন, ম্যাকডি বলেন, সব কিছু পজিটিভ ছিল, কিন্তু মার্কেট আজকে নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, আমার ধারণা ছিল হয়তো পজিটিভটা কম হবে, যেহেতু পরপর 2 দিন বাড়ছে, একটু কম স্লো হয়ে যেতে পারে মার্কেট, সেটা ঠিক আছে, কিন্তু মাইনাসে চলে আসবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই যে টেকনিক্যাল দিক বিবেচনা করার পরেও মার্কেট মানে ফেলে দিচ্ছে, এটাই হচ্ছে বড়দের খেলা। আর এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোটরা, এটা বুঝতে হবে। তো এইসব দিক বিবেচনা করে এইসব পথে পা না বাড়ানোটাই হচ্ছে পা না বাড়ানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে ট্রেডিং স্টক, তাই না? তো সব কিছু মিলিয়ে মার্কেট আশা করি ইনশাল্লাহ আগামীকাল সপ্তাহের শেষ দিন পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে আমি একটু পরে কথা বলবো। মিনিট চারটাও মোটামুটি আমি বলবো খুব বেশি ভালো না, এটা সকাল দিকেই বোঝা গেছে। মানে মার্কেট আসলে দুর্বল, সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট দুর্বল। মার্কেট হয়তো পজিটিভ ছিল গত 2 দিন, কিন্তু মার্কেট সব কিছু মিলিয়ে কিন্তু মার্কেট দুর্বল। আমি একটা স্টক নিয়ে বলবো, সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে আসার, ব্যাংক সেক্টরে তো অনেক স্টক নিয়ে আমি বলি ভালো ভালো, ইবিএল, সিটি, উত্তরা, ফুবালি, ব্রাক বা যাই আছে এই ধরনের স্টকগুলো, কিন্তু অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধরনের স্টকে যেতে চাচ্ছেন না। তো তাদের জন্য মূলত এই স্টকটা নিয়ে কথা বলা, শাহজালাল ইসলামী ব্যাংক। মোটামুটি অনেকগুলোই তো, ইসলামী ব্যাংক তো মোটামুটি ধ্বংস করে দিছে, এসালাম গ্রুপ যা আছে। এর বাহিরে বাকি যেগুলো আছে এখনও আইসিবি বলেন, আইসিবি তো আছে মনে হয়, আর তো কোনোটা নাই সম্ভবত লেনদেনে। তো ওটা তো আইসিবির অবস্থাটাও আপনারা জানেন, পরিস্থিতি আরও ভয়াবহ। তুলনামূলক ইসলামিক ধারণার ব্যাংকের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক খুবই ভালো পজিশনে আছে, ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ভালো। এই ক্যাটাগরির স্টক ফিড আপ অনেক বেশি, 1113 কোটি। মার্কেট ক্যাপ অথরাইজ লোন আছে 2429, রিজার্ভ আছে 1236 কোটি টাকা, 2007 সালে পুঁজিবাজারে লিস্টেড। এরপর যদি আমি আসি, তার 2024 সালে সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পিইটা খুবই কম আছে 3.51, কিন্তু শেয়ার সংখ্যা 111 কোটি। এর মধ্যে ডিরেক্টরদের কাছে 45 কোটি 63 লাখ, ইনস্টিটিউটের কাছে 26 কোটি 86 লাখ, পাবলিকের কাছে 38 কোটি 81 লাখ। বিগত বছরে কোয়ার্টার ফাইনাল ইপিএস ছিল 1 টাকা 52 পয়সা। এবার কিন্তু তার অনেক ভালো, অলরেডি 3 টাকা কত হয়েছে, 1 টাকা 2 টাকা 3 টাকা প্রায় 3.5 টাকার কাছাকাছি তার হয়ে গেছে কিন্তু ইপিএস। গত বছর ছিল তার 1 টাকা 52 পয়সা, এবার হচ্ছে 3 টাকার কাছাকাছি। এবং নেট অপারেটিং গত বছর ছিল মাত্র 8 টাকা 3 পয়সা, আর অথচ এবার 60 টাকা 15 টাকা মানে বাড়তেছে। ফাইনালে কিন্তু তার ইপিএস অনেক ভালো হবে এবং তার নেট অপারেটিং অনেক ভালো। সুতরাং যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যান্য ব্যাংকের দিকে যেতে চান না, তাদের জন্য ব্যাংকিং সেক্টরের মধ্যে এই স্টকটা সর্বোচ্চ ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের স্টক কিন্তু আপনার ছাড় দেখলে বুঝবেন ওইভাবে বাড়বে না। কেন বাড়বে না? ব্যাংকের শেয়ার এইরকমই, কারণ তাদের শেয়ার সংখ্যা বেশি। স্মার্ট মানি এই ধরনের শেয়ার নিয়ে প্লে করতে চায় না, অনেক টাকা লাগে। তো যার কারণে মার্কেট এমনিতে স্থবির। কারণ যেখানে আমার পোর্টফোলিওগুলোতে আমার কাছে অনেকগুলো তো আছে, আজ থেকে 2.5 বছর 2 বছর 3 বছর আগে যারা মার্কেটে আছেন, যাদের পোর্টফোলিও আছে, তারা যেখানে আছে ঠিক সেখানে বসে আছে, এদিকেও নড়তে পারতেছেন না, ওইদিকেও যেতে কিছুই করতে পারতেছেন না। তো ওই টাকাগুলো তো স্টক হয়ে আছে। আবার মার্কেট মেকাররাও কিছু করতে পারতেছে না, কারণ মার্কেট মেকার এখন নাই বাজারে। আইসিবিও কিছু করতে পারতেছে না। আইসিবির বিগত সরকারের সময় আইসিবিরকে ওদেরকে এই পরিমাণে শেয়ার ধরিয়ে দেওয়া হয়েছে, যেগুলা বলার অপেক্ষা রাখে না। পোর্টফোলিও অর্ধেক হয়ে আছে, তারাও নড়তে পারতেছে না। আমরা হয়তো ভাবতেছি যে আমরা 2 বছর 3 বছর আগে যারা এন্ট্রি নিয়েছে তারা নড়তে পারতেছে না, আইসিবিও কিন্তু সেম ক্যাটাগরিতে আছে, তারাও নড়তে পারতেছে না। তো সব কিছু মিলিয়ে মার্কেট স্থবির হয়ে আছে। এই কারণে মূলত বিগ পেডাফের যে শেয়ারগুলো ওগুলো খুব বেশি বাড়ে না। তো আপনারা শাহজালাল ইসলামী ব্যাংক দীর্ঘমেয়াদী, যেহেতু তফসিল ভোটের পর নতুন সরকার
অনেক কিছু জড়িত আছে। তারপর কি হয় না হয় অনেকগুলা পরিস্থিতি দেশকে মোকাবেলা করতে হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে অবশ্যই ভালো স্টকের সাথে এই মুহূর্তে থাকা উচিত বলে আমি মনে করি। তো সেদিক বিবেচনা করে এই স্টকটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি তার চার্টটা একটু দেখাই আমি আপনাদেরকে, দেখেন কোনো ভেজাল নাই, কোনো কথাবার্তা নাই, হ্যাঁ, কোনোই কথাবার্তা নাই এই স্টকটাতে, মানে চুপচাপ। এখন কথা হচ্ছে এইখানে এই শেয়ার এন্ট্রি নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংক এন্ট্রি নিয়ে আপনি যদি প্রতিদিন মার্কেট দেখেন তাহলে লাভ নাই। এটা প্রতিদিন মার্কেট দেখার এই ধরনের স্টক এন্ট্রি নিয়ে জিপি বা আমি ভালো যে স্টকগুলোর কথা বলি ব্যাট বিসি, অথবা পদ্মা, মেঘনা, যমুনা, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, এই টাইপের যে স্টকগুলো আছে এইগুলোতে এন্ট্রি নিয়ে আপনি যদি প্রতিদিন মার্কেট দেখেন, ইউপিজিডিএল এই টাইপের স্টকে যদি এন্ট্রি নিয়ে আপনি প্রতিদিন মার্কেট দেখেন আপনার কাছে বিরক্ত লাগবে। ভাই ভাড়েও না, বরং একটু কমতেছে, আরও 10-15% কমে গেছে শেয়ারের প্রাইস, বাড়তেছে না। তাহলে কি হলো? আসলে এগুলার হিসাব হচ্ছে এগুলার হিসাব হচ্ছে আপনার ডিভিডেন্ডের সাথে, এগুলা ক্যাপিটাল গেইনের সাথে খুব বেশি সম্পর্কিত থাকে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো শাহজালাল ইসলামী ব্যাংকও সেরকম। এই দেখেন কতদিন এইখানেই তো মনে হয় 2 মাসের মতো পড়ে আছে, তার উপর এখানে কে কতটুকু এন্ট্রি নিয়েছে সেটা তো বলারই অপেক্ষা রাখে না। শেয়ারটা কিন্তু খুব দ্রুত এই প্রত্যেকটা স্টক এটা হচ্ছে, মানে আমি সংক্ষিপ্ত আকারে গ্রাফসটা নিয়ে আসছি, একটু বড় আকারে দেখেন, সেই কিন্তু ঠিকই তার জায়গায় আসছে। অনেকে মনে করে হয়তো এখানে এসে থেমে যাবে, আগের এখানে এসে থেমে যাবে না, এটা থামবে না, সে ঠিকই। আপনাদেরকে এই ব্যাপারে একটা কথা বলে রাখি, ইস্টার্ন ব্যাংক, ইবিএল, আপনারা কিন্তু ওই যে আগে যেখান থেকে সে উঠছে ওইখানে সে আসবে, 1-2 টাকার গ্যাপ কিন্তু নিচে আবারও সে পড়বে, এটা মাথায় রাখবেন। ওইভাবে আপনারা ইস্টার্ন ব্যাংকে, যেহেতু মনে পড়ছে বলে দিলাম, ইস্টার্ন ব্যাংকে অনেকে এন্ট্রি নিচ্ছেন যারা আমার গ্রুপে আছেন বা যারা আমার ভিডিও শোনেন, তারা তো। সুতরাং আগে যেখান থেকে সে উঠেছে ওইখানে সে আবার ওইখান পর্যন্ত সে আসতে পারে, এখন ওইখানে আসে নাই, 2-2.5 টাকার গ্যাপ আছে, ওখানে সে আসবেই, এটা মাথায় রাখবেন। যে কোনো পরিস্থিতিতে সে আসবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই শাহজালাল ইসলামী ব্যাংকের সব কিছু ভালো না, তার ইপিএস, নেট অপারেটিং, সমস্ত কিছু ওখানে। এরপরও দেখেন সে কিন্তু, আমি যদি গ্রাফস একটু বড় করে দেখি, সে কিন্তু ঠিকই আগের জায়গায় চলে আসছে। তো সুতরাং আপনারা এই জায়গার জন্য অপেক্ষা করতে হবে। এখন এই অপেক্ষা করার সময় কি আমাদের আছে কিনা সেটা না, শাহজালাল ইসলামী ব্যাংক আমরা এখানে ভাড়ে না, সুতরাং এটা সেল, আমরা চলে যাই অন্যদিকে গিয়ে কিছু একটা করি, আসলে কিছু আর হয় না, সেটা আমরা সবাই জানি বুঝি, সেটা ভিন্ন বিষয়। আর ক্যাশ ডিভিডেন্ড দেখেন 21 সালে 10%, 22 সালে 12%, 23 সালে 14% 24 সালে 10%। এদিকে তো এসে স্টকও দিয়েছিল, ইপিএস কিন্তু তখনও খুব বেশি, যেমন এই যে 10, 12, 13, এবার তো অলরেডি আরও ভালো 14% দিয়েছিল, এবারও এরকম হয়তো ইপিএস কী বলে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে। ন্যাব দেখেন 21 টাকা, 21 টাকা, 20 টাকা, তার ন্যাবও কিন্তু নেট অ্যাসেট ভ্যালুও কিন্তু বাড়তেছে। তো সব কিছু মিলিয়ে গ্রোথ ভালো শাহজালাল ইসলামী ব্যাংকের, ইসলামী গণনা ব্যাংকের মধ্যে। শাহজালাল ইসলামী ব্যাংক যেটা আছে সেটা এই মুহূর্তে যে প্রাইস, ডিভিডেন্ড সমস্ত কিছু মিলিয়ে, সে তো ডিভিডেন্ডে ঘোষণা করে নাই ইসলামী ব্যাংক, হ্যাঁ, নো ডিভিডেন্ড ঘোষণা করলো না। তো সুতরাং আপনারা এলোমেলো অবস্থার মধ্যে আছে, হয়তো আগামী দিনে দীর্ঘমেয়াদী হয়তো ইসলামী ব্যাংক ভালো করবে, কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক তার ধারাবাহিকতা ধরে রেখেছে। সুতরাং আপনারা এই স্টকটা আপনারা মানে যারা ইনভেস্ট করতেছেন বা নতুন বিনিয়োগকারী মার্কেট আছেন, তারা এন্ট্রি অ্যাভারেজগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এন্ট্রি নেবেন, অ্যাভারেজ করবেন। আর এর বাহিরে আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে রাজনীতির বিষয়। বিগত সরকার আমলে যারা ছিল তারা চলে গেছে, তারা কম দামে শেয়ারগুলোকে, বর্তমান যারা আছে যে তারা চলে যাওয়ার কারণে যারা ক্ষমতায় আসতে পারে তাদেরকে দেওয়া হয়েছে, তাদের হাতে মানে 2024-এর 5ই অগাস্ট যে সরকার ছিল তারা তো চলে গেছে, চলে যাওয়ার পরে তাদের এই শেয়ারগুলো কী করছে, তারা এগুলো কিন্তু কমিশন এই শেয়ারগুলার মানে পোর্টফোলিওগুলা আটক করছে, মানে আটকানো বন্ধ করছে 2 মাস পরে গিয়ে, 1.5 মাস 2 মাস পরে গিয়ে। কিন্তু আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু একটানা 10-15 দিন কিন্তু মার্কেট বাড়ছে, সবাই ধারণা করছে যে মার্কেট আসলে অনেক বাড়বে, কিন্তু ব্যাপারটা যে একটা ভুল ছিল। কেন ভুল ছিল? ওই সময় ধরিয়ে দেওয়ার জন্য মূলত মার্কেটকে বাড়ানো হয়েছে, মার্কেটকে টেনে তুলে ধরিয়ে দিয়ে টাকাগুলোকে বের করে নেওয়া হয়েছে, নিয়ে কী করছে, যে যার মতো করে টাকাগুলো নিয়ে গেছে, নিয়ে যেয়ে বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু, যে তারা না থাকলে অন্য যে সরকার ক্ষমতায় আসতে পারে সাধারণত আমরা ধারণা করি, আর তাদের হাতে শেয়ারগুলোকে তুলে দিছে আরও কম দামে।
তারা যদি মার্কেটে যদি 50 টাকা থাকে সেটাকে হয়তো 20 টাকা তারা সেল করে দিয়েছে, যার কারণে শুধু শার্পলি ইন্ডেক্স নিচে পড়ছে, শেয়ারের ভাই সরাসরি নিচের দিকে পড়ছে। কেউ বাধা দেওয়ার মতো কেউই ছিল না, কারণ ওরা তো পলাতক। তারা যা পারছে, যে দামে পারছে সেই দামে ভাই বাঁচাও, মানে আগুন লাগার মতো অবস্থা আর কি। আগুন লেগে গেছে, মালপত্র যেদিকে পারছে ওদিকে মেলা মারছে, মানে ফেলে দিছে। তো তা ফেলে ফেলে দেওয়ার কারণে যে পারছে সে নিয়েছে, যত কম দামে হোক সে নিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো, যাদের কাছে শেয়ারগুলো দেওয়া হয়েছে তারা কিন্তু এখন আবার মানে প্রবলেমের মধ্যে আছে। মানে যেটা ভাবনায় ছিল সেটা কিন্তু এখন নাই, ওই ভাবনাটা এখন নাই। পরিস্থিতি একটু অন্যরকম মনে হচ্ছে, যার কারণে মার্কেট একটা অস্থির অবস্থা। আপনারা নিশ্চিত থাকেন, মার্কেটের চেহারার দিকে তাকান, আপনারা বুঝতে পারবেন মার্কেটের বাহিরে অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে আছে। মানে মার্কেটের বাহিরে অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে আছে, আর সেটা অবশ্যই রাজনীতি। তো সুতরাং আপনারা মার্কেটকে যদি 5 বার আপনারা দেখেন, আপনারা বাংলাদেশের রাজনীতি বর্তমানে তাকে 10 বার দেখবেন। একেবারে প্রতি মুহূর্তে মার্কেটের সাথে রাজনীতির সম্পর্ক আছে, সংযোগ আছে, আরও অনেক কিছুরই সংযোগ আছে। এই মুহূর্তে আমি রাজনীতির কথা বললাম, শুধু মার্কেট নিয়ে থাকলে হবে না, মার্কেটের বাহিরে কী ঘটতেছে এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন। তবে আপনারা ভালো স্টকের সাথে থাকুন, যেহেতু আগামী 2-3 মাস একটু এলোমেলো সময় যাবে, বড় বিনিয়োগকারীরা যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন। আর আমার ফেসবুক পেজে যারা আছেন দয়া করে আপনারা কমেন্ট করবেন, তা না হলে পেজটা হয়তো হারিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।